Honor Magic V5 ওয়ার্ল্ডের রাইট নাও সবচাইতে স্লিম ফোল্ডেবল ফোন, এতটাই পাতলা, এর থিকনেস অনলি 4.2 মিলিমিটার। কোন লেভেলের পাতলা বুঝতেই পারছেন। ওদের কিন্তু প্রিভিয়াস জেনারেশনটাই অনেক বেশি স্লিম ছিল, এবারে এসে আরও বেশ কিছুটা স্লিম করে ফেলছে এবং তাতে করেই ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ডিভাইস হিসেবে আছে এটা রাইট নাও ফোল্ডেবল ডিভাইস হিসেবে আর কি। তবে রিসেন্টলি স্যামসাং তাদের নিউ জেনারেশনের ফোনটাও লঞ্চ করে দিল ফোল্ড, এবং সেটাও কিন্তু অনেক বেশি স্লিম করছে। স্টিল এটা তার চাইতে বেশ কিছুটা স্লিম রয়েছে। আচ্ছা, শুধু স্লিম দিয়ে আর কি হবে, আরও অনেক জায়গা আছে, সেই সমস্ত বিষয়গুলো জানবো। এবং আপনাদের জন্য সুখবর হলো, বাংলাদেশে এই জিনিস খান অফিসিয়ালি আসছে। তবে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এটা লঞ্চ করা হয়নি, এমনকি আমি এটার দামটাও এখনও জানি না কেমন দাম হতে পারে। তবে ধারণা করছি প্রিভিয়াস জেনারেশনের যে ফোনটা ছিল বাংলাদেশে ওরা লঞ্চ করছিল, মেবি ওইটার মতোই দাম হওয়ার পসিবিলিটি আছে। এখন নিশ্চয়ই অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে দাম জানার পরেই কেন ভিডিওটা নিয়ে আসলেন, আগে আনার কি দরকার ছিল? আসলে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আমি চায়নাতে রয়েছি এবং আমাকে বেশ কিছুদিন থাকতে হবে এখানে, এই জন্য ভিডিওটা আগে করছিলাম। তবে আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এটা নিয়ে আমরা কিছুদিন পরে, পুরো মাসখানেক পরে গিয়ে আর একটা ইনডেপথ ওইভাবে কোনো রিভিউ নিয়ে আসবো কিনা। অলরাইট, ওদের প্যাকেজিং বরাবরই সুন্দর হয়ে থাকে, এটার প্যাকেজিংও বেশ প্রিমিয়াম ছিল কিন্তু। এবং শুরুতেই যেটা আমি বলছিলাম, এই ফোনটা সুপার স্লিম করা হয়েছে, 4.9 মিলিমিটার এর থিকনেস, অ্যালুমিনিয়াম বিল্ড, এবং যখন কিনা আপনি এটাকে ফোল্ড করে ফেলছেন তখন এর থিকনেস দাঁড়ায় 9.0 মিলিমিটার। প্রিভিয়াস জেনারেশনটা আরেকটু মোটা ছিল। এটার ওজন 222 গ্রামের মতো। IP58 অ্যান্ড IP59 এর রেটিং রয়েছে এখানে। এবং এই জায়গায় এসে দেখুন স্যামসাংয়ের যে নিউ জেনারেশনের ফোন ওইটাই কিন্তু অনেক আপগ্রেড করছে ওরা, বাট এইখানে এসে আবার পিছিয়ে পড়ছে। IP রেটিংয়ের বেলায় এইটা স্টিল এগিয়ে আছে। স্টাইলাস সাপোর্ট এটা অবশ্যই। ফোল্ডেবল এই ডিভাইসগুলোর ইউজ কেস একটু ডিফারেন্ট হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। এটা সবাইকে টার্গেট করে আসে না, সেটাও আমরা জানি। তো যাদের মূলত এরকম জায়েন্ট স্ক্রিনের প্রয়োজন পড়ে তাদেরকেই টার্গেট করে আসে। এবং আমার তো মনে হয় বিজনেসম্যান বা একটু যাদের আসলে মাল্টিটাস্কিংয়ে বেশি কাজবাজ করার প্রয়োজন পড়ে তাদের জন্যই এটা আসে। এবারে এসে আমরা যেটা দেখছি, ওর ডিসপ্লের এই যে ক্রিজ এরিয়াটা, এটা কিন্তু আরও বেশি মিনিমাল করা হয়েছে। অতটাও চোখে আসলে বাঁধে না। নর্মালি আপনি যে কোনো কন্টেন্টে এখানে দেখুন না কেন, তাতে করে এটা চোখে বাঁধে না ঠিকই, তবে আপনি হাত দিলে ফিল পাবেন। আগে একটা সময় ছিল এইখানে টোটালি কালারটা একটু ব্লিডিং করতো, ডিফারেন্ট একটা কালার দিত, একটু সাদা সাদা হয়ে থাকতো। এবারে কিন্তু ওরকম কোনো ইস্যু নেই, আর তেমন একটা চোখেও পড়ে না। অনেকটাই একটা রেগুলার ডিসপ্লের মতো করে ফেলছে আর কি। তবে এর যে পাঁচল কাটআউটটা এটা অনেক বড়, ভিতরে ডিসপ্লের পাঁচল কাটআউটটা বেশ বড়, এটাকে আরও ছোট রাখা উচিত ছিল। ফোল্ডেবল এই ডিসপ্লেটার সাইজ 7.95 ইঞ্চ। এটা কিন্তু এলটিপিও প্যানেল, এলটিপিও অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 120 হার্টজ পর্যন্ত এটা হাই রিফ্রেশ রেট দিতে পারে। সেই সাথে 5000 নিটস পিক ব্রাইটনেস দেয়। আর ওরা এখানে প্রোটেকশন হিসাবে অনার সুপার আর্মর ইনার স্ক্রিন এই গার্ডটা ব্যবহার করছে আর কি, যাতে করে ডিসপ্লেটাতে খুব সহজে ক্ষতি না হয়। এই ধরনের ডিসপ্লেগুলো কিন্তু একটু নরম টাইপের হয়ে থাকে, যেহেতু এটাকে ফোল্ড করা যায় বা ফোল্ড করতে হয়। এমনিতেই জায়ান্ট স্ক্রিনটা কিন্তু ব্রাইটনেসের দিক থেকে একদম পারফেক্ট। আপনি ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটও ব্যবহার করতে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তবে এই ধরনের ডিসপ্লেতে রিফ্লেকশনটা কিছুটা বেশি থাকে, সেটা হয়তো নোটিস করছেন ভিডিও দেখেও। এরপর যদি আমরা কভার ডিসপ্লে আসি, এটার সাইজটা অবশ্যই ছোট, 6.43 ইঞ্চ। এটা কিন্তু এলটিপিও ওলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং 5000 নিটস পিক ব্রাইটনেস এটাও দিতে পারে। ন্যানো ক্রিস্টাল শিল্ড একে প্রোটেকশন করছে আর কি। তো দুইটা ডিসপ্লেই আমরা এলটিপিও পেয়ে যাচ্ছি, এইটা একটা নোটিস করার মতো ব্যাপার, যে বিষয়টা আমরা আরও বেশ কিছু ফোল্ডেবল ডিভাইসে দেখিনি, এমনকি স্যামসাং এর ওদের ফোল্ড 7-এও নেই এটা। তবে জেড ফোল্ড 7 এর ডিসপ্লে সাইজটা কিন্তু আরও একটু বড় এবং অ্যামোলেড 2X এর প্যানেল রয়েছে ওখানে। তাছাড়া কর্নিং গরিলা গ্লাস সিরামিক 2 প্রোটেকশন করছে ওইটাকে। তো আমরা যদি অনার ফোনের কভার ডিসপ্লেটা দেখি, এইটার কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো, টাচ রেসপন্সের দিক থেকে ঠিক আছে, 120 হার্টজ দুইটা ডিসপ্লেই ঠিকভাবে পুশ করতে পারছে এবং ব্রাইটনেসে কেউ কারো থেকে পিছিয়ে নেই, দুইটার ক্ষেত্রেই সেম রয়েছে, মানে বোথ ডিসপ্লের ক্ষেত্রেই। ডিসপ্লেটা হালকা একটু কার্ভড, চারিপাশ থেকে বলা যাবে না, 3 পাশ থেকে বলা যায়, উপরে নিচে আর এই রাইট সাইডটা একটু কার্ভ করা আছে। এবং একটা ব্যাপার হয়তো খেয়াল করছেন, একদম স্কোয়ার শেপের না, এই দুইটা কর্নার একটু রাউন্ডেড। একটু আগে যেমনটা বলছিলাম, এই ধরনের ফোনগুলো তারাই ব্যবহার করে যাদের মাল্টিটাস্কিংয়ে প্রচুর কাজবাজ করতে হয়। অনারের এই যে বড় ডিসপ্লেটাতে আমরা অ্যাট এ টাইম 3-3টা অ্যাপ্লিকেশন রান করে দেখেছি, খুব স্মুথলি রান করে, সুপার স্মুথ, এবং অ্যানিমেশনগুলো যেমনটা দেখছেন একদম বাটারি স্মুথ। যখন কিনা আপনি অ্যাট এ টাইম এই স্ক্রিনে 2-3টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন, ওটার মজা অন্যরকম এবং আপনার কাজের স্পিডকে বাড়িয়ে দেবে অনেকটাই। এই কারণে বলা হয় এই ধরনের ফোনগুলো বিজনেসম্যানদের হাতেও থাকে, তাদের প্রয়োজন পড়ে। তাছাড়া আপনি চাইলে এখানে স্টাইলাস ব্যবহার করতে পারবেন, যেটা অবশ্যই বক্সে দেওয়া নেই। অনেক সময় হয়তো একটা ব্যাপার খেয়াল করছেন, এই ধরনের ফোল্ডেবল ডিভাইসে আপনি যখন কিনা এই জায়ান্ট স্ক্রিনে কোনো একটা অ্যাপ ব্যবহার করছেন, আপনি চাচ্ছেন এখন আবার এটাকে অফ করে দিয়ে ছোট স্ক্রিনে চলে আসবেন। এই যে সুইচটা করছে সেক্ষেত্রে খুব একটা ফাস্ট করতে পারে না বা অ্যাপগুলোকে ওইভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারে না, অনেক সময় কিছু অংশ কাটসাট পড়ে যায়। বাট দেখুন এখানে কিন্তু এই যে ক্যাপকাট রয়েছে, রাইট? ক্যাপকাটটাকে যদি আমরা জাস্ট বড় স্ক্রিনে নিয়ে নিই,
একই জায়গায় আছে এবং কত স্মুথলি সে জিনিসটা সুইচ করছে, মানে এতে করে আপনার মনেই হবে না যে আপনি ওই জায়গা থেকে এখানে সুইচ করছেন। ডেফিনেটলি সাইজের একটা ম্যাটার আছে এখানে। ক্যাপকাটে যখন আপনি এডিট করবেন কত ছোট জায়গার মধ্যে আসছে, আর যখন কিনা আপনি এটাকে খুলে ব্যবহার করছেন তখন কিন্তু এই শর্টকাটসগুলো একদম সবগুলো অ্যাট এ টাইম আপনি পেয়ে যাচ্ছেন। তো এইটাই হচ্ছে গিয়ে মজা। শুধুমাত্র আমরা এখানে ক্যাপকাট নয়, আমাদের রেগুলার ব্যবহার করার যে অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেকটাই এভাবে দেখছিলাম যে যখন দুইটা স্ক্রিনে সুইচ করছে সেই জায়গায় কোনো গরমিল আছে কিনা, সেটা ফেসবুক, ইউটিউব বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো। বিশেষ করে যারা ক্যাপকাটে ভিডিও এডিটিং করেন এইটাতে সত্যি এডিট করে খুব মজা পাবেন, কারণ সাইজটা আসলেই বড় আছে, ওই জায়গায় মজা পাওয়া যায়। তো এই যে স্মুথলি সবকিছু রান করতে পারছে, অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশনকে রান করতে পারছে, এর পিছনেও একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো গিয়ে এর প্রসেসর। এখানে রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য বর্তমান সময়ের সবচাইতে শক্তিশালী চিপ স্ন্যাপড্রাগন 8 এলিট, আর সেই সাথে 16 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। এই র্যামের কারণেও কিন্তু অনেকের থেকে সে এগিয়ে থাকবে। র্যামটা অনেক বেশি, মানে 16 জিবি র্যাম হওয়াতে এই যে মাল্টিটাস্কিং এ এসে আপনি সিরিয়াসলি দারুণ একটা রেজাল্ট দেখবেন। যেমনটা বলছিলাম, অ্যাট এ টাইম 3টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, বা এর বাইরেও তো আপনি ব্যাকগ্রাউন্ডে আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করে নিয়ে বারবার সুইচ করে হয়তো কাজ করবেন, তখন আপনার এই 16 জিবি র্যামটা আপনাকে হেল্প করবে। অ্যান্ড তার সাথে 512 জিবি স্টোরেজ রয়েছে। স্টোরেজ টাইপ UFS 4.0 রান করছে ম্যাজিক OS 9 বেসড অন অ্যান্ড্রয়েড 15। সো এই জায়গাটা তো একদম লেটেস্ট কিছু আছে। ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো ছিল। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদম একটা ফ্ল্যাগশিপ লেভেল থেকে আমরা যেমনটা দেখি সেরকম রয়েছে। আর মাল্টিটাস্কিং এর নতুন করে আর কিছু না বলি। অন্যদিকে আমরা এখানে কিন্তু AI এর ফিচার্সগুলো সবকিছু ব্যবহার করতে পারছি, পাশাপাশি গেমিংও করতে পারবেন এটা দিয়ে। তবে সবচেয়ে শক্তিশালী চিপ থাকা সত্ত্বেও আপনি এটাকে গেমিং ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন না, আর ফোল্ডেবল ডিভাইসকে কেউ ভাবে ব্যবহার করে না। বাট হ্যাঁ, শক্তিশালী যে গেমগুলো রয়েছে, ভারী যে গেমগুলো রয়েছে, সেগুলো একদম হাইয়েস্ট সেটিংসে এখানে প্লে করতে পারবেন। পাবজি, গেনশিন ইম্প্যাক্টের মতো গেমগুলো আমরা এতে প্লে করে দেখছিলাম, ল্যাগ ফ্রিভাবেই খুবই স্টেবলভাবে রেজাল্ট দেয়। এখন অনেকের জন্য এত বড় একটা স্ক্রিন প্রথমে হয়তো বা একটু মানে এটা কন্ট্রোল করতে একটু প্যারা খেতে পারেন। ইউজ টু হয়ে গেলে একটা সময় আবার এই বড় স্ক্রিনটা আপনার কাছে মজা লাগবে। বাট মানে সব মিলে হাতের রেখে আর কি ওই মজাটা পাওয়া যায় না গেমিং টাইমে। আবার এরকম একটা ফোন হাতে থাকলে আপনার এই ছোট ডিসপ্লেতে মনে হয় না গেম খেলতে ইচ্ছে করবে। বাট হ্যাঁ, চাইলে বা ওটাতে যদি অভ্যস্ত হয়ে থাকেন দেন ওটা দিয়েও আপনি ডেফিনেটলি করতে পারেন, কারণ এই ফোনের যে ওভারঅল থিকনেস তাতে একটা আইফোনের চাইতে থিকনেস কমেই আছে বা ওগুলোর মতোই। সো রেগুলার একটা ডিভাইস আমরা যেমনটা দেখি এটা কিন্তু এখন ওরকম জায়গায় চলে আসছে একদমই। ফোনটা দিয়ে আমরা যখন গেনশিন ইম্প্যাক্ট খেলছিলাম তুলনামূলকভাবে বেশ গরম হচ্ছিল এবং 41-42 ডিগ্রির কাছাকাছি চলে আসছিল 25-26 মিনিটে, যেটা আরও বেশি ফিল দিচ্ছিল মেটাল বডির কারণে আপনার হাতে একটু বেশি ফিল দেবে। তাছাড়া আমরা যখন এর দিকে ক্যামেরাতে ছবি তুলছিলাম লং টাইম, মানে ধরুন ক্যামেরাটা অন করে রাখছি বেশ কিছুক্ষণের জন্য, তখনও এটা ভালো রকমেরই হিট জেনারেট করে। বাট এই গরম হওয়াতে আমি থার্মাল থ্রোটলিং পাই নাই বা পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। ফোল্ডেবল ডিভাইস হিসেবে এর পারফরমেন্সের জায়গাটা একদম টপ লেভেলই আছে। এবার যদি ক্যামেরাতে আসি, রিয়ারে 3টা শুটার রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার যেখানে ওয়াইএস পেয়ে যাবেন, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এর পাশাপাশি 64 মেগাপিক্সেলের একটা জুম লেন্স রয়েছে যেখানে আমরা 3x অপটিক্যাল জুম পেয়ে যাব। আর এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুইটাই 20 মেগাপিক্সেল করে। ক্যামেরার সেটআপে মেইন ক্যামেরাটা আবার যদি একটু স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করে বলি, যদি ওই ফোনটা আমার সাথে নেই, থাকলে সাইড বাই সাইড ছবি দেওয়া যেত, ওটাতে কিন্তু 200 মেগাপিক্সেল। এইখানে মেইন ক্যামেরা একটু কমতে আছে, বাট আবার এই যে টেলিফটোতে সে কিন্তু এখানে বেটার করছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ওইটাতে বোধহয় 10-10 করে, এইটাতে 20-20 করে। 4K 60 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা এই ফোন দিয়ে বেশ কিছু ছবি তুলছিলাম। মেইন ক্যামেরার ছবিতে যেটা আমরা দেখছি খুবই ভালো রকমের শার্পনেস ডিটেল ধরে রাখছে। ফোল্ডেবল টু ফোল্ডেবল যদি কম্পেয়ার করে বলা হয়, বা রিসেন্টলি যেগুলো আমার কাছে আসছে, এখন পর্যন্ত এইটার মেইন ক্যামেরার ছবি আমি বেস্টের দিকে রাখবো। তবে স্যামসাংয়েরটা আমি এখনও হাতে পাইনি, ওইটা আসলে ওটার সাথে আমি পরবর্তীতে যদি ভিডিও দিই তখন আমি কম্পেয়ার করে অবশ্যই দিব। তো যেটা বলছিলাম, ডে লাইট কন্ডিশনে খুবই ভালো শার্পনেস ডিটেল আছে এবং ছবিগুলো বেশ ব্রাইট ক্রিস্প টাইপের একটা ব্যাপার আছে ছবিতে। আপনি ছবিগুলো জুম করে দেখলেও বুঝতে পারবেন এই ছবিগুলো যথেষ্ট শার্প অ্যান্ড ওয়েল ডিটেইলড। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ভালো, কন্ট্রাস্টটা বাড়ে লো লাইট এরিয়াতে বা সন্ধ্যাবেলা কিংবা বলতে পারেন নাইট মোডে গেলেও। নাইট মোডেও লো লাইটে বেশ কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেয় এবং কালারটা একটু বুস্ট করে প্রেজেন্ট করে। কিন্তু ডে লাইট কন্ডিশনে সেরকম বিষয় দেখিনি। ওভার স্যাচুরেটেড, ওভার ভাইব্রেন্ট মনে হয়নি। হ্যাঁ, হালকা একটু টুইকড মনে হয়েছে, যেটা ভালো লেগেছে আমার কাছে। আর পোর্ট্রেট মোডে গেলে পরে আপনি বেশ কয়েকটা ফোকাল লেন্থে এটা দিয়ে ছবি তুলতে পারবেন। 1x, 1.5x, 2x, 3x অ্যান্ড 6x। তো আমরা প্রত্যেকটা ফোকাল লেন্থেই ছবি তুলে দেখছিলাম, বাট এইখানে এসে আমার মনে হচ্ছে ডে লাইট কন্ডিশন, লো লাইট কন্ডিশনে, বোথ কন্ডিশনে এটা অনেক বেশি কন্ট্রাস্টে করে প্রেজেন্ট করছে ছবিগুলো। একটু এগ্রেসিভ প্রসেসিং লক্ষ্য করা যায় এখানে। এবং আরও একটা জিনিস আপনি নোটিস করবেন, যখন ছবি তুলবেন, ছবি তোলার পরে ব্যাকগ্রাউন্ডে ছবিটা চলে যাবে, আপনি ক্লিক করতে পারবেন কন্টিনিউয়াসলি, বাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে প্রসেস করতে বেশ ভালো রকমের একটা টাইম নেয় এই ফোনটা। তো কয়েকটা ব্যাপার নোটিসেবল ছিল। এখানে কন্ট্রাস্টের পরিমাণটা আরেকটু কমাতে পারতো, এগ্রেসিভ প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে, এই জিনিসটা আরেকটু নিউট্রাল থাকলে ভালো হতো। এই
এর বাইরে পোর্ট্রেটের এজ ডিটেকশন ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগেনি, তবে ক্রিটিক্যাল এরিয়াতে মিসম্যাচ করছিল এজ ডিটেকশনে। আলট্রাওয়াইড শুটারটা কিন্তু মেইন শুটারের মতোই প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়। এটা শার্পনেস ডিটেলও ভালো এবং কালারের একিউরেসি প্রায় দুইটা ক্যামেরার সিমিলার জায়গায় আছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও অ্যাজ এ আলট্রাওয়াইড শুটার ভালো আছে। তবে যদি বলেন এমনিতে রেগুলার যে ফ্ল্যাগশিপ ফোনগুলো যেগুলো ফোল্ডেবল না, ওগুলোর ক্যামেরা আর কোয়ালিটির সাথে এটা কম্পেয়ার করলে মানে কোন জায়গায় থাকবে, ওইগুলোর মতো একদম সিমিলার টাইপের রেজাল্ট পাবে না, ওগুলোর থেকে কিছুটা পিছিয়ে থাকবে। আর লো লাইটে স্ট্রাগল করে কিন্তু এটার আলট্রাওয়াইড শুটারটা। এমনিতে জুম লেন্সটা দিয়ে আপনারা 100x পর্যন্ত ডিজিটালি জুম করে ছবি তুলতে পারবেন চাইলে। হাইয়েস্ট জুমে খুব একটা ক্যাপেবল না, খুব একটা দারুণ কিছু না, তবে মোটামুটি দেখা যায় 50x এর ভিতরে থাকলে সেগুলো ইউজ করার মতো। ভিডিও বলছিলাম 4K 60 fps এ ভিডিও কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমি জিটারিং পাইনি এবং শার্পনেস ডিটেলও ভালো, কালারটা একটু বাড়িয়ে প্রেজেন্ট করছে যেটা দেখতে ভালো লাগছে, কন্ট্রাস্টের জায়গা ঠিক আছে এবং একটা জিনিস খুবই ভালো ছিল যে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে এটা ভালো করছে। সেদিন আমি ডিউতে বসে X25 আল্ট্রার সাথে আমি কম্পেয়ার করছিলাম, তো এইটাতে দেখলাম এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে যে টাইমটা নেয় ও ওইটুকু টাইম নেয় না, ও মানে একদম মনে হয় যেন ইনস্ট্যান্ট করতে পারছে, এই জিনিসটা ভালো ছিল। ক্যামেরা হিসেবে যদি বলেন যে একটা ফোল্ডেবল ডিভাইস, সেই জায়গায় কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, তবে একেবারে যে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো সেগুলোর সাথে কম্পিটিশনে পিছিয়ে পড়বে। আর পোর্ট্রেটের এই জায়গাটায় মনে হয় আপডেটের মাধ্যমে ফিক্স করা সম্ভব, আমার কাছে একটু ওভার কন্ট্রাস্টি এবং ওভার প্রসেস লাগছিল। আছে স্টেরিও স্পিকার, এটা সুপার থিন ফোন হওয়া সত্ত্বেও সাউন্ডটা কিন্তু আমার কাছে থিন লাগেনি, আমি জানি না ওরা কেমনে ম্যানেজ করছে। এর আগে কয়েকদিন আগে মনে হয় উপর একটা ফোনের আমি ভিডিও দিলাম, ওইটার সাউন্ড কিন্তু আমার কাছে বেশ কিছুটা থিন লাগছিল, সেই জায়গায় এটার সাউন্ড কোয়ালিটি বেটার মনে হয়েছে। ব্যাটারি আছে সিলিকন কার্বনের 5820 mAh এর। এই ব্যাটারি আমরা কিছুদিন আগে চায়না গিয়েছিলাম, তখন গিয়ে দেখছিলাম ভাই সুপার লেভেলের স্লিম, ওদের এসকিউতে গিয়েছিলাম, ওদের কী বলে আর&ডি অফিসে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম ওই ব্যাটারি এমন স্লিমের স্লিম। তো এরকম একটা স্লিম ফোনের মাঝে এত বড় ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে ওদের ওই ব্যাটারি টেকনোলজির কারণেই মূলত। এবং 66 ওয়াটের চার্জিং সিস্টেম কিন্তু এটা সাপোর্ট নেয়, ওয়ার্ড আর 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়। তো দেখুন তার সহ চার্জার আর ওয়্যারলেস চার্জারের প্রায় সিমিলার জায়গায় আছে, আপনি চাইলে ওয়্যারলেসটিও বেশ ফাস্ট চার্জ করতে পারবেন এই ডিভাইসটাকে। ব্যাটারির ক্ষেত্রে কিন্তু ফোল্ডেবল ডিভাইস হিসাবে এটা বেশ কিছুটা এগিয়ে আছে, এমনকি স্যামসাং Z Fold 7 এর চাইতেও ব্যাটারিতে এটা এগিয়ে আছে, ওইটাতে যতদূর সম্ভব 4000-এর ঘরে ব্যাটারি, তো এটার ক্ষেত্রে 5820 mAh, অলমোস্ট 6000, ডেফিনেটলি ইউজ। এটার ব্যাকআপ আপনি ভালো পাবেন, যদি জায়ান্ট স্ক্রিনটা সবসময় ব্যবহার করেন তাহলে 7 ঘন্টার কাছাকাছি একটা এসওটি পেতে পারেন নর্মাল ইউজেসে, যদি কিনা ব্রাইটনেস মিডিয়ামে থাকে। অন্যদিকে আপনি ছোট স্ক্রিনে ব্যবহার করছেন, মাঝে মাঝে জায়ান্ট স্ক্রিনে যাচ্ছেন, তখন কিন্তু আবার এটা 8 ঘন্টার কাছাকাছি আপনাকে এসওটি দিবে। তবে জায়ান্ট স্ক্রিনে গেমিং করলে কিন্তু ব্যাটারি তুলনামূলকভাবে বেশি বার্ন করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেন্ট, এই ধরনের ফোনগুলোতে সাইড মাউন্টেন্টই থাকে, এটার ক্ষেত্রেও সেম আমরা দেখছি, যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাকি থাকলো ফোনের ডিজাইনটা, হিন্স মেকানিজমটা। হিন্স মেকানিজম এরিয়াও কিন্তু খুব বেশি মোটা না, বেশ স্লিম, ক্যামেরা বামটা বেশ উঁচু, অনেকটাই মোটা, হ্যাঁ এটা অনেকটাই মোটা, এটা মূলত জুম লেন্সের কারণে আসলে করতে হয়েছে ওদেরকে। অন্যদিকে টাইপ সি এর যে অংশটা, এটার বডি প্রায় সমান সমান, বডিতে আমরা বেশ কিছু পোর্ট স্টোর্স দেখছি, এর মধ্যে মাইক্রোফোন রয়েছে 3-3টা তো দেখতেই পাচ্ছি, তাছাড়া নিচের দিকটাতে সেম স্লট রয়েছে। আর এই হিন্স মেকানিজম দিয়ে দেখলাম ওরা বিশেষ একটা খেলা দেখাচ্ছে, এইটা অনেক শক্তপোক্ত, অনেক হেভি লোডও নিতে পারবে, দেখলাম সোফা টোফা ঝুলে রাখছে এটার সাথে ওদের একটা ভিডিওতে, তো এটা বেশ শক্তপোক্ত এবং সহজে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আসলে নেই। তারপরেও প্রিভিয়াসলি বেশ কয়েকজনের আমি ফোল্ডেবল ডিভাইস দেখেছি, তাদের এই ভিতরের ডিসপ্লেটা আর কি নষ্ট হয়েছে। মোস্টলি কীভাবে নষ্ট করে, এই ডিসপ্লেটা তো নরম, এটার উপরে ওইভাবে কোনো প্রোটেকশন থাকে না, কোনো কিছুর সাথে খোঁচা লাগলে নষ্ট হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়েছে। তবে হিন্স থেকে নষ্ট হওয়ার পরিমাণটা বোধহয় কম আছে রিসেন্ট ইয়ারে আর কি। আপনাদের কাছে অনার ম্যাজিক V5 কেমন লেগেছে ডিভাইসটা? এটা কোনো ফুল রিভিউ ছিল না, ইনডেপথে তেমন কিছু ছিল না, বাট ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটার দামটা কেমন হতে পারে বলে আপনি আশা করেন সেটাও কমেন্ট করে জানাবেন। প্রিভিয়াসলি মনে হয় ওদের আগের মডেলটা ছিল 2 লাখের আশেপাশে, অ্যারাউন্ড 2 লাখ এরকম কিছু, জানি না এটার দাম কেমন কি হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।